হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জনাব বাবুল রহমতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করা হয়েছে। হেফাজতের অনুসারীরা প্রিজন ভ্যানের উপর যায় উঠে নাই, প্রিজন ভ্যানের সামনে তারা শুয়ে পড়ে নাই। মুসলমান ভাইয়েরা আমার বুঝতে হবে, আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে গ্রেফতার করেছে। আল্লামা মামুনুল হক সাহেবের বাংলাদেশের জনপ্রিয়তা ইসকনের চাইতে কম নয়, ইসকনের চাইতে হাজার হাজার লাখ লাখ গুণে আল্লামা মামুনুল হক সাহেবের বাংলার জমিনের জনপ্রিয়তা দ্বিগুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেব হুজুরকে গ্রেফতার করা হয়েছিল। আল্লামা মামুনুল হক সাহেবের ছাত্র নয়, অনুসারীরা নয়, আমরা প্রতিবাদ জানাইছি, কিন্তু প্রিজন ভ্যানের সামনে আমরা শুয়ে করি নাই, প্রিজন ভ্যানের উপর উঠে আমরা বিশৃঙ্খলা করি নাই, আর আইন আদালতে যাই আমরা অপমাননা করি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আর আমরা ইসকনের দৃশ্য কি দেখলাম? যারা আমরা যদি প্রসাব করি ইসকনেরা, আমরা ইসকনের সমর্থনেরা, আমাদের প্রসাবে তারা দেশে যাবে, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? তারা কি দেখালো আমাদেরকে? তারা আমাদেরকে কি দেখালো বলেন? এই সাহস পেল কোথায়? এখানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা, তাদের এখানে দায় নিতে হবে। তারা যদি বলে আমাদের কোনো দায় নাই, আমরা নিরাপত্তা দিয়েছি না, বাংলাদেশের মানুষ দেখেছে কতটুকু, কিভাবে আপনারা নিরাপত্তা দিয়েছেন। ভাইয়েরা আমার, ভালো করে বুঝবেন, এই সন্ত্রাসী সংগঠনের মুখপাত্র যখন চিন্ময় কৃষ্ণকে যখন গ্রেফতার করা হয়, কেন গ্রেফতার করলেন শোনেন। এটা স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশে ওনারা যখন এরকম ভাবে সমাবেশ করতেছিলেন, বাংলাদেশের পতাকা আগে নিচে ধরেছেন আর তাদের গেরুয়া পতাকা হলো উপর। এই রাষ্ট্রদ্রোহী অবমাননা করার কারণে তার বিপক্ষে একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়ের করার পর আমরা দেখেছি 25শে নভেম্বর তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করার সঙ্গে সঙ্গে আমাদের জাতির সবার কাছে প্রশ্ন, গ্রেফতার করার নিউজ সবই মাত্র বাংলাদেশের ছড়িয়ে পড়া মাত্র দেখলাম বাংলাদেশের আনাচে কানাচে, টেকনাফ থেকে তিতুরিয়া, সব জায়গাতে, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল এবং সিলেট, বিবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, প্রত্যেকটি জায়গাতে ইসকনের শত শত অনুসারীরা তারা সন্ত্রাসী কায়দায় তারা মাঠে দখল করে প্রত্যেক রোড ঘাট বন্ধ করে দিয়েছিলেন। কথা বলে দিচ্ছিরা। আমাদের প্রশ্ন হলো, অল্প সময়ের মধ্যে এই দেশে তো 95% আমরা মুসলমান, তাহলে 5% অল্প সময়ের মধ্যে এতগুলো মানুষ কিভাবে তারা জমা করেন? এর দ্বারা বোঝা যায় এটি তাদের পরিকল্পনা ছিল আগে থেকেই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 25শে নভেম্বর তারা যে তাণ্ডব চালাইল, তারা যে প্রতিবাদ রাজে করেছেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সতর্ক হওয়া অবলম্বন ছিল, সতর্কতা হওয়ার একবারে অবলম্বন করে চলার এরকম প্রস্তুতি নেওয়া ছিল। যেহেতু 25 তারিখে তারা এমন একটা তাণ্ডব চালাইছে প্রত্যেকটা জায়গা এবং ভারত থেকে তাদের মদত দেওয়া হচ্ছে, তাহলে তাকে কোর্টে উঠাবো, অবশ্যই সতর্কতার সঙ্গে কোর্টে উঠাতে হবে। ভাইরা আমার এখানে একটি প্রশ্ন, আপনারা বলেন তো, আপনার আমার ঘরে যদি সাপ ঢোকে, তাহলে সাপের জন্য দোয়া করবেন, দুধ গলা খেতে দিবেন, না সাপকে পিটানোর জন্য রাজি বের করবেন? তোমরা জোরে বলেন, সবাই বলতে হবে। সাপ আপনার আমার ঘরের মধ্যে ঢুকছে, এই সাপকে, সাপ যেন চলে যায় এই জন্য দোয়া করবেন নাকি? সাপ কি আমার ঘরে আছে, সবল ডবল মারিস না ভাই, কিছু করিস না, দোয়া করতেছি, যা তুমি ঘর থেকে বের হয়ে যা। আর তা না হলে দুধ আর এগুলো কিছু খেতে দিবেন, কি করবেন? সাপকে তাড়াতে হলে কিসের প্রয়োজন? জোরে বলেন, কিসের প্রয়োজন? লাঠির প্রয়োজন।
ইসকন একটি সন্ত্রাসী উগ্রবাদী একটি সংগঠন, যা পূর্বে থেকে এই দেশের আলেম ওলামা প্রতিবাদ করতেছে নিষিদ্ধ করার দাবি তুলে এ দেশে একটা দাবি উঠাইছিলেন এবং বারবার আলেম ওলামা সতর্ক করে প্রত্যেকটি কংগ্রেসকে সতর্ক করে দিয়েছিলেন যে তাদের কার্যকলাপ এইরকম। এখানে আরেকটি কথা শোনেন, আমাদের দেশের প্রশাসন ভাইদের কি, সবাই না, আমি তো সবাইকে উল্লেখ করে বলতেও চাই না, কিন্তু বড় দুঃখের সাথে আজকে বলতে হয়, বাংলাদেশকে নিয়ে, স্বাধীন সার্বভৌমত্ব দেশকে চক্রান্ত করে সব সময় পত্রিকার মধ্যে 1 নম্বর প্রথম আলো, ডেইলি স্টার, এই দুই পত্রিকায় নিষিদ্ধের দাবিতে, সংক্ষিপ্ত ভাবে বলতেছি সময় কম, নিষিদ্ধের দাবিতে কাউরান বাজার তাদের অফিসে আমার মতন দাড়ি টুপিওয়ালা প্রতিবাদ জানাইতেছিলেন। মুসলমান ভাইরা আমার, আমরা সচিবালয়ে দাবি নিয়ে দেখেছি গণজামাত, বিভিন্ন গণভবনের সামনে দেখেছি আমরা গণজামাত, বিভিন্ন জায়গায় দাবি নিয়ে দেখছি আমরা গণজামাত, কিন্তু দুঃখের বিষয় হলো যখন দাড়ি আর টুপি নিয়ে যখন আমরা পত্রিকায় নিষিদ্ধের দাবি নিয়ে যখন কাউরান বাজারে আমরা অবস্থান করতেছিলাম এবং বারবার বলা হচ্ছিল যে আমরা এই বস্তুগুলো যেহেতু রান্না বান্না হবে খাই আমরা চলে যাব, প্রশাসন সেদিন আমরা দেখেছি প্রশাসন সময় দেয় নাই, নির্বিচারে তাদের উপর রাবার বুলেট দিয়েছেন এবং লাঠি চার্জ করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন, এই বাংলাদেশের যারা গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার এবং সকলের কাছে প্রশ্ন, শুধুই কি এই দেশের প্রশাসনকে তৈরি করতেছেন শুধু দাড়ি টুপিওয়ালা আর ইসলামের মহম্মদ নিয়ে যারা রাখবে, ইসলামকে নিধন করার জন্য কি আপনারা এ দেশে শপথ নিয়েছেন? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার মনে রাখবেন, গৌর গোবিন্দের যেভাবে পতন হয়েছে, ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিলেন গৌর গোবিন্দকে পতন করার জন্য শাহজালালের ভূমিকা নিয়ে যেরকম শাহজালাল এই দেশের আবির্ভাব হয়েছেন, কেউ যদি ইসলামের বিপক্ষে শরীফ এরকম পোশাক পরে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, অন্তর্বর্তীকালীন সরকারের গভর্নমেন্ট হোক না কেন, ইসলামের বিপক্ষে যদি তারা অবস্থান নেয়, আমরাও শাহজালালের ভূমিকায় বাংলার জমিনে অবতীর্ণ হয়ে গৌর গোবিন্দদেরকে বাংলাদেশ থেকে খেদায় বের করে দিব। করেন দেখি মুসলমান ভাইরা আমার, আমরা এখনো মরে যাই নাই, এখনো খালেদ বিন ওয়ালিদের সন্তানেরা জীবিত রয়েছেন, শাহজালালের উত্তরসূরিরা এখনো জীবিত রয়েছেন। আপনারা কি মনে করেন, আপনারা কি ভেবেছেন আমাদের উপর জুলুম করবেন, আমাদের উপর অত্যাচার করবেন, আর একদিকে আপনারা বক্তব্য দিবেন ভারত বিরোধী, আরেকদিকে ভারতের সাথে আপনারা সহযোগিতা করবেন? আমাদেরকে বোকা দিয়েছেন, আমরা কি বুঝি না? আমরা কি বুঝি না এগুলো আপনাদের তাণ্ডব কৌশল? যে পয়েন্টে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছিলাম আমি, এখন আসেন। চট্টগ্রামে একটি আইন আদালতে প্রশাসন রয়েছে, র্যাব রয়েছে, সেনাবাহিনী রয়েছে, ডিজিএফ এর লোকেরা আছে, এনএসআই এর লোকেরা রয়েছে। আমার প্রশ্ন, একজন কুখ্যাত সন্ত্রাস ইসকনের লিডারকে ধরা হলো, গ্রেফতার করা হয়েছে, তাকে উঠানোর সময় কিভাবে প্রিজন ভ্যানের সামনে ইসকনের সমর্থকরা শুয়ে পড়তে পারে? এ দেশের আমাদের প্রশাসন, সবাইকে আমি বলতে চাই না, তাদের ভূমিকা কতটুকু